একটা আশ্চর্য ঘটনা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাটিক একটা টুইস্ট, যা দেখে অনেকেই অভিভূত এবং সারপ্রাইজড এবং অভিযোগ করেছেন এই বিষয়টা নিয়ে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই এই যে বুদ্ধিদীপ্ত বা পদক্ষেপটাকে স্বাগত জানাই। এবং বদলুক নোবেল পিস প্রাইজ যে শুধুমাত্র শুধু উনি পান নাই, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ কোনো বলদকে নোবেল প্রাইজ দেওয়া হয় না, সেটা প্রমাণিত। আজকে যে ঘটনা ঘটছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রুহুল কবির রিজভী ভাই, যিনি আমাদের বিএনপির আপনার যুগ্ম একজন মহাসচিব। উনি যেটা বলছেন সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দিয়েছেন আপনার বিস্তারিত। তো বিষয়টা কি সেটা হলো যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঐক্যমত্যের যে সম্মেলন দেখেছেন, সেই সম্মেলনে সবাই গেছিলেন। এখন সেখানে উনি যে কাজটা করেছেন, উনি যে যার পরনাই বিরক্ত রাজনৈতিক দলগুলোর বিহেভিয়ারের উপরে, তো উনি গতকালকে বলেছেন যে যারা যে বিষয়ে সরকার সংস্কার করতে চায় এবং যারা আপত্তি তুলেছেন এই বিষয়গুলাতে, সেই বিষয়গুলা সরকার ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটে দলের নাম দিয়ে দলের একটা চ্যাপ্টার থাকবে, বিএনপির একটা চ্যাপ্টার, জামায়াত ইসলামের একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল আওয়ামী লীগেরও ধরতে পারেন, জাসদের একটা চ্যাপ্টার, মানে এই বিষয়গুলা ওনারা দিবেন। এবং দল একটা দলের এক ধরনের নারাজি, এগ্রি এবং ডিসএগ্রিমেন্ট, এগ্রি এবং ডিসএগ্রি যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলো তারা হাইলাইটস করে ওয়েবসাইটে দিয়ে দিবেন, সো দ্যাট বাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্ট্র্যাটেজি ইজ রাইট ফর আওয়ার নেশন। আচ্ছা, তো উনি দিয়ে দিবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন বিএনপি কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে বা এগ্রি করেছে, জামায়াত কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে, এগ্রি করেছে। ভোটের আগে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন যে কোন কোন বিষয় আপনার মনে হয়েছে যে এই দল আপনাকে রিপ্রেজেন্ট করে বা কোন কোন বিষয় আপনাকে রিপ্রেজেন্ট করে না। You know, this is unprecedented একটা মুভ by this government. I mean, undoubtedly, ladies and gentlemen, and I like that, to be honest. এটা আমি বলতেই পারি আপনাদেরকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্ট্র্যাটেজিটা মানে এটা ঘুরে ফিরে এটা এক ধরনের বেইজ্জতি করা, যে আপনারা তো যা ইচ্ছা তাই বলছেন, এখন মানে যেখান থেকে যা ইচ্ছা বলছেন, সংস্কারে বাধা দেন, এটাতে বাধা দেন, এটাতে বাধা দেন। তো ঠিক আছে, আমরা জনগণকে যেহেতু ডাইরেক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি না, আমি প্রধান উপদেষ্টা হিসেবে, যে বিএনপি খারাপ, বিএনপি এটা করেছে, জামায়াত খারাপ, জামায়াত এটা করেছে, জামায়াত ভালো, বিএনপি ভালো, এটা করেছে। সুতরাং আমি যেটা করব, ওয়েবসাইটে স্ট্র্যাটেজিক্যালি আমি এটা দিয়ে দিব, জনগণ দেখবে কারা কারা জনগণের পক্ষে, কারা কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। This is a pretty, I mean, excellent move by this government. I mean, undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So, আমি অন্ততপক্ষে পছন্দ করেছি এটা, যে না ঠিক আছে, এভাবেই হোক। উনি তো বলছেন এটা তো গোপন কিছু না। বিএনপি বলছে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না, আবার জামায়াত বলছে আমরা চাই, রাইট? তাহলে জামায়াত চাইছে, বিএনপি চায় নাই, আবার জামায়াত ওই জায়গাতে ডিসএগ্রি করেছে, বিএনপি ওই জায়গাতে এগ্রি করেছে। এই জিনিসগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ পাবলিকের কাছে আপনাদের ইনডাইরেক্টলি নেগেটিভ যে অ্যাপ্রোচ গুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে আপনারা মানে বাজে কাজ করছেন বলে মনে হয়, এটা আমি বলে রাখি, রাগ না করে আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বলেই রাখি, ইটস আ নেগেটিভ মানে প্রচারণা এগেইনস্ট ইউ গাইজ, এন্ড হি ইজ রাইট, হিজ পজিশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। প্রত্যেকটা জায়গাতে আপনি বাধা দিবেন, বলবেন আমি চাই না এটা, তাহলে সংস্কারে আপনি বাধা দিচ্ছেন। এবং এই প্রশ্নটা হলো, নির্বাচনের আগে জনগণ দেখবে আপনার কোন কোন জিনিস যেগুলো পরিবর্তন হওয়া দরকার কিন্তু আমরা পরিবর্তন করতে পারি নাই, এই সেই রাজনৈতিক দলগুলা বা নেতৃবৃন্দ যারা আছেন তারা এটাকে বাধাগ্রস্ত করেছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ assess their situation towards your betterment or your kids or generations betterment for the benefits of this entire country, and see what is their position and assess and vote for them accordingly, ladies and gentlemen. So this is a very wrong, I mean, red signal for political parties and leaderships, ladies and gentlemen. Be careful what you guys are doing. You can be in trouble because of these, because এটা আপনাদেরকে এক ধরনের
আপনাদের এবং এই জন্যই মানে রিজভী সাহেব উনি আপনার বলেছেন যে ডেকে নিয়ে বলছে আপনার ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দেয়, অর্থাৎ উনি এটাতে মন্তব্য করার দরকার ছিল না, কিন্তু এই যে বললাম যে যে কোন জায়গাতে মন্তব্য করা এবং অযাচিত মন্তব্য করা আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা দেখা দিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি, অর্থাৎ সিচুয়েশন অ্যাসেস করে, টপিক অ্যাসেস করে কোনটাকে ছেড়ে দিতে হবে, কোনটাকে রেখে দিতে হবে, কোনটা নিয়ে কথা বলা দরকার, কোনটা নিয়ে কথা বলা দরকার নাই, কোনটাতে প্রতিক্রিয়া দেখাতে হবে, কি পরিমাণ প্রতিক্রিয়া দেখাতে হবে, তারা এই দ্বারে কাছেও নাই রাজনৈতিক এই ব্যবস্থার। ওয়াই? বিকজ এটা সাধারণত আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপে ঘটে থাকে, এটা বাংলাদেশে এখনো ঢুকে নাই, কারণ বাংলাদেশে তো অন্ধের রাজনীতি, ওই রাজনীতি সিস্টেম এখনো ঢুকে নাই। আমি রিজভী ভাইকে বলবো উইথ ডিউ রেসপেক্ট, আপনার এটা মন্তব্য করা উচিতই হয়নি, এটা আপনার খারাপ কাজ করেছেন, এটা দরকার ছিল না আপনার। You know that what does it mean, what does he mean, okay, or what he meant, it just he targeted you guys, right? So you understand that, but এটা legitimate একটা মানে প্রপোজাল উনাকে এটা প্রতিক্রিয়া দেখানোর কিছু ধারণা আছে। কেন আমি বললাম আপনার দেখানো উচিত হয় নাই, বিএনপিকে যারা ভালোবাসেন তাদের মানে বক্তব্য আমি দিচ্ছি, আপনি এটা দেখানো উচিত হয় না, কারণ এটা একটা নেগেটিভ কাজ আপনাদের জন্য, মানুষ আপনাদের পিপল উইল মক এট ইউ। সো এর অতীত আমরা দেখেছি ডক্টর মানে আমি জানুর আজহারি সাহেবকে নিয়ে উনি বলেছেন বিএনপি কে নিয়ে, ফর এক্সাম্পল আমি ধরে নিয়েছি, এন্ড ইনফ্যাক্ট হি সেড দ্যাট, হি ইন্ডিকেটেড ইট, বাট আমি মনে করব না আমাকে বলেন নাই, আপনার নাম যেহেতু বলেন নাই মানে আমাকে বলেন নাই। আপনি বলছেন এম রহমান মাসুম ফর এক্সাম্পল, ধরেন একজনকে বললেন ওই যে একটা সিলেটি, অনেকে বলে না ওই যে একটা সিলেটি কি কি বলছে এই সেই বলেছে, মানে আমেরিকাতে থাকে, দেখুন তাহলে সিলেটে আমেরিকাতে কে থাকে ধরে নেই আমি হতে পারি, কিন্তু আমি কি উনার পেছনে গিয়ে বলবো ও সিলেটি বলছে এটা আমেরিকাতে থাকে মানে আমি বলবো না এটা, যতক্ষণ পর্যন্ত উনি আমার নাম নিয়ে বলবে না। প্রশ্ন হলো আমি প্রতিক্রিয়া দেখাবো কিনা সেটা অন্য ব্যাপার লেডিস এন্ড জেন্টলম্যান, এটা অনেক পরে, কিন্তু যত যদি দেখাইতেই হয় তখনই দেখাবো যখন আমার নাম নিয়ে বলবেন। যদি আমার নাম নিয়ে না বলেন আমার এটা ইটস ওয়েস্ট অফ টাইম, এটা ইগনোরেন্সি, এটাকে এটা রিপ্লাই দেওয়া। তো আমাদের রাজনীতিবিদদের ভিতরে এই ভূতগম্যতা এবং স্মার্টনেস এটা আসার যথেষ্ট পরিমাণ মানে অভাব রয়েছে, এবং তারা ইন্টেলেকচুয়াল না, তারা আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্য 90% পলিটিশিয়ানস আর দে নট এবল টু ফেস ইন্টারন্যাশনাল মিডিয়া এন্ড টাফ কোয়েশ্চেনস। এখন পর্যন্ত আমাদের রাজনীতিবিদদেরকে সঠিকভাবে জার্নালিজম যাকে বলে মেহেদী হাসানের মতো ব্যক্তি যদি মুখোমুখি হন, 90% পলিটিশিয়ানস আপনারা কাপড় চোপড়ে পায়খানা অথবা প্রস্তাব করে দিতে পারেন, সম্ভাবনাটা 99.9%। গ্যারান্টি আমাদের যে রাজনীতিবিদরা বর্তমানে আছেন, আমি এটা আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি, তারা যদি সত্যিকার অর্থে ওয়ার্ল্ড স্টেজে যান এবং আন্তর্জাতিক জার্নালিস্ট যারা আছেন তাদেরকে মোকাবেলা করেন, তারা কাপড় চোপড়ে প্রস্তাব এবং পায়খানা করে দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল বলে আমি মনে করি, কারণ তারা ওইটার দ্বারে কাছেও নাই। আপনার বয়স হলে যা হয় না, এটা অনেক ইন্টেলেকচুয়াল এবং স্মার্টনেসের ইন্টেলেকচুয়াল মানে তথ্যের ব্যাপার আছে, যে কোন বিষয়ে মন্তব্য এবং উত্তর দিতে হয় না, এটা আপনার দলের ক্ষতি করবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারী কেন্দ্রিক বক্তব্য যারা দিয়েছেন, হারুন ভাই থেকে শুরু করে, মানুষ এতটা বেজ্জতি করেছে ওনাদেরকে, দরকার ছিল না, ওনাদের মারাত্মক বেজ্জতি করেছে। এবং আপনি যদি যান প্রত্যেকটা নিউজ চ্যানেলে গিয়ে দেখবেন এতটা নেগেটিভ মানে কমেন্টস ওনাদের বিরুদ্ধে, 47,000 কমেন্টস, আমি দেখেছি প্রায় 46,000 কমেন্টস এসেছে ওনার বিরুদ্ধে, ওনার দরকার ছিল না। মানে এটা বুঝতে হবে যে আপনি এটা আপনার বিপক্ষে যেতে পারে, ইউ আন্ডারস্ট্যান্ড হি টার্গেটেড ইউ, বাট এটাকে অন্যভাবে, আমি বারবার বলছি ওই ইন্টেলেকচুয়ালটা এতটা অভাব আমাদের রাজনীতিতে লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস অলমোস্ট আনবিলিভেবল। মানে এত এই যে এখানে উত্তর দিলেন, ওনার তো দেওয়ার দরকার ছিল না, তো কোনো দরকার নাই। উনি বলেছেন আচ্ছা দেন আমরা, আপনি এভাবে বলবেন দেন আমরা জাতির ভালোর জন্য বলেছি, আমরা জানি এটা জাতিকে উপকৃত করবে, দেন আমরা জানতে চাই, মানুষ জানুক, একদিন এটা ইতিহাস হবে, এভাবে বলতে পারতেন। ভিতরে তো আপনার ক্ষুব্ধ হতে পারেন, ডাইরেক্ট এসে বলে দিলেন উনি আবার বলছেন আমি জানি না, এটা তো আপনারা খারাপ কাজ করতেছেন, আপনি ডেকে নিয়ে এটা ঘোষণা করে দিবেন, এখানে প্রকাশ করে দিবেন, মানে কি? এই দেখেন এটা চাইল্ডিশ পলিটিশিয়ানস এর একটা মানে বিহেভিয়ার, ইউ ক্যানট ডু দ্যাট। আমি সরি, আমি এই সমালোচনাগুলো আপনাদেরকে করতে চাই না, কিন্তু আপনাদের দলের জন্য, জাতীয়তাবাদ এর ভালোর জন্য আমি বলছি, এভাবে উত্তর দিতে হয় না, উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটা বারবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আপনারা এটা কোর্স করা দরকার। আমি বারবার বলি ইন্টেনসিভ কোর্স, কিভাবে মিডিয়াকে ফেস করতে হয়, কিভাবে টপিক নিয়ে আলোচনা করতে হয়, কিভাবে টপিকস এর উত্তর দিতে হয়, কোনটাকে ইগনোর করতে হয়। মানে ওই যে বললাম না, টেস্ট ক্রিকেটার কেন সবচেয়ে সুপিরিয়র ক্রিকেটার, কারণ টেস্ট ক্রিকেটার হলো মানে এই সেই মানে ব্যাটসম্যান যে সারাদিন মানে বল মোকাবেলা করবে, কোনটা ধরতে হবে আর কোনটা ছাড়তে হবে আর কোনটা মারতে হবে। এই ভালো টেস্ট ক্রিকেটের চেয়ে
কোন ক্রিকেটার কোন ব্যাটসম্যান ভালো এর চেয়ে বেশি জানে না। সবচেয়ে সুপিরিয়র ব্যাটসম্যান হলো টেস্ট ক্রিকেটার, টেস্টের যারা ব্যাটসম্যান, যারা সত্যিকার অর্থে যারা সেঞ্চুরি করে সারাদিন, সকালে গিয়ে বিকালে মানে আবার দেখবেন খাবার, আবার সন্ধ্যার আগে আবার ক্রিজে ছিল, আবার আসছে, পরের দিন আবার শুরু করবে। দিস আর দ্য রিয়েল ব্যাটসম্যান। ডু ইউ নো ওয়াই? বিকজ এরা এতটা টেস্ট করেছে সারাদিনের যে এত বল গেছে, মারাত্মক বল গেছে, কিন্তু তার অ্যাসেসমেন্ট এবং তার তার যে যেটাকে আমরা বলি অবজারভেশন অফ দ্য বলস are so superior that you cannot compare একটা টি-20 ক্রিকেটার বা ব্যাটসম্যানকে। কারণ সারাদিন এত বাউন্সার আসছে, এত বডি লাইন বল আসছে, এগুলাকে সে মনে করেছেন আমি এটা মারতে পারবো না, আমি এটাকে ফেরাবো, সে ফিরাইছে, বাইরে গেছে এটাকে শর্ট করেছে, এর আগে হাফ বলি আসছে এটাকে সিক্স মেরেছে। এটাই হলো প্রকৃত একজন টেস্ট ক্রিকেটার বা ব্যাটসম্যানের সাথে আমি তুলনা দেওয়ার জন্যই রাজনীতিবিদদের কোনটা ধরতে হবে কোনটা ছাড়তে হবে এটা জানা দরকার। এই যে খালি BD politicians have no idea what's going on in international politics. They're like a child. 90% politicians like a child compared to international system and international politics politicians. Ladies and gentlemen, this is a shame for Bangladesh. তারা দেখেও না, আমি আপনাদেরকে বলি, এরা কোনোদিন বিদেশি কোনো চ্যানেল দেখে না, অনুষ্ঠান দেখে না, কোনো হেড অফ স্টেটের আপনার ইন্টারভিউ দেখে না। বিশ্বাস করেন এরা দেখে না, এরা দেখলে এরা শিখতেন। তারা এটা আমি বলছি যে সব বিষয়ে উত্তর দিতে হবে, এর চেয়ে ভ্রান্ত ধারণার রাজনীতিবিদ আর হতেই পারে না। শুনেছেন দলের ক্ষতি, এগুলা দলকে নিয়ে মানুষ হাসাহাসি করে, এটা বুঝতে হবে। আপনি শুনেছেন, আপনি জানেন এটা you are highly targeted by them, but you have to understand, you receive it, process it, take some time, then fucking give the reactions to it. না, শোনা মাত্রই ঘুম থেকে উঠে কি মুখ ধোয়া, কি চা খাওয়া, কি কাপড় পরা, একটা স্টেটমেন্ট আমাকে দিতে হবে। এই ভ্রান্ত ভুয়া স্টেটমেন্টস এবং ক্রিয়া প্রতিক্রিয়ার রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ নামক দেশটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আজকে আমাদের ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান যারা আছে এরা নাই বলেই আজকের এই অবস্থা। মানে এরা বললাম না, এরা জানে না কোনটাকে ধরতে হবে, কোনটাকে রাখতে হবে, কোনটাকে প্রতিক্রিয়া জানাতে হবে, কোনটাকে প্রতিক্রিয়া না জানিয়ে হোল্ড করতে হবে এবং সময় বুঝে এটাকে মানে ডেলিভারি দিতে হবে। না, আইসা একটা নাম না বললো আপনি তাকে বলবেন, সবকিছু তাদের কানে নিয়ে দলটাকে, দলের আদর্শটাকে হাস্যরসে পরিণত করা। This is a nonsense political behavior. আমি যদি বলি behavior of a politician, ladies and gentlemen. So above all, উনি যেটা বলছেন he is right. উনি কি বলছেন? উনি বলছেন যে আমরা প্রকাশ করে দিব, জাতি আপনাদেরকে নির্ধারণ করবে, যারাই করেছেন আপনি সঠিক ছিলেন না আপনি আপনার জায়গাতে আপনি রং ছিলেন। Excellent idea. This is an excellent idea. এটাকে আমি সমর্থন করি, দেশের পক্ষে যাবে। আচ্ছা ভাই, BNP is one of the BNP, there are many good people in BNP, they're not shameless, but এটি বলছি game on just now. Okay, তারপরে বলছেন BNP doesn't, এরপরে একজন বলছেন যে ইন্ডিয়া চ্যানেল দেখা, ইন্ডিয়া চ্যানেল দেখা, রাইট? না, এই জন্য বলছি তারা তো দেখতে হবে, মানে বিদেশি চ্যানেল দেখতে হবে, বিদেশি রাষ্ট্রপ্রধানরা কিভাবে সাংবাদিকদের মোকাবেলা করে। আমি অল অফ করে চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলছি যে 90% পলিটিশিয়ানস আমাদের ভালো, আমি যদি তাদেরকে কোয়েশ্চন করি, আমি যদি তাদেরকে আমি মানে এই প্রেস করি বিভিন্ন বিষয় আসে, তারা আমার উত্তর দিতে পারবেন না। এটা আমি অনেক আগে প্রমাণ করেছি। আমি রিজু মজুমদারকে দেখেছেন আপনারা করেছি, আমি এর আগে নাইমুল ইসলাম খানকে 2 দিন আমরা ধরেছিলাম। আমি দুজন ব্যক্তিকে মানে কোয়েশ্চন করে প্রমাণ করেছি যে আমার চেয়ে ভালো কোয়েশ্চন কেউ করতে পারবে না। এখন আপনি বলবেন যে ভাই খালি আপনি বলেন, আপনি বড়, আপনি এই সেই, আই আন্ডারস্ট্যান্ড, I respect your আপনার স্টেটমেন্ট, বাট আমি তো প্রমাণ করেছি। আমি নিজুম মজুমদারকে প্রশ্ন করে ওই ইতিহাস সৃষ্টি করেছিলাম। আমি নাইমুল ইসলাম খানকে শুধু প্রশ্ন করে 6 মাস আমরা আউট অফ সোশ্যাল মিডিয়া তাকে আমরা রেখেছিলাম, শুধু প্রশ্ন করে। সুভাষ সিংহ রায় এই যে আমার প্রশ্ন খেয়ে সে লাইভ থেকে চলে গেছিল, মনে আছে? এই যে সুভাষ সিংহ রায় আওয়ামী লীগের যারা আছেন। সুতরাং প্রশ্ন কিভাবে করতে হয় এটাকে জানতে হবে। এবং নাইমুল ইসলাম খানের মতো একজন প্রথিত যশা তখনকার সময় আমরা মনে করতাম সাংবাদিককে প্রশ্ন করে গায়েল করে আমরা আউট করেছি এবং তাকে শেম দিয়েছি, ঐতিহাসিক লাইভ করেছিলাম। তো এর মানে কি আমি পারি? আমি প্রমাণ করেছি দুটো ক্ষেত্রে। আমাকে নিয়ে আসেন, সামনে দেন, যাকে আনবেন প্রশ্ন করে তাকে আমি প্রস্তাব করে দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। এর জন্য বলি, তো এইটার জন্য বলছে যে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা তারা কোয়েশ্চন ফেস করে, কঠিন কোয়েশ্চন ফেস করে লেজিটিমেট উত্তর দেওয়ার ক্ষমতা শেখ হাসিনার তো তার কাছে ছিল না। খালি লিসেন করতেন উনি, লিসেন। মনে আছে সিএনএন এর জার্নালিস্টকে আমানপুর সম্ভবত আলে বলছেন লিসেন, রুড ইংলিশ, একজন সাংবাদিককে বলা লিসেন। দিস ইজ লাইক কতটা চাইল্ডিশ বিহেভিয়ার একজন হেড অফ স্টেটের, এবং অদক্ষতা মানে কমিউনিকেশন গ্যাপের অভাব আপনি কি কল্পনা করতে পারেন? লিসেন। তারপরে আপনার ওই যে চ্যানেল 4 এর সাংবাদিকের উত্তরই উনি দিতে পারেন নাই উনি, মানে এরা কতটা ইনকম্পারেন্সি। নাও ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ বেটার অফ দ্যাট,
He has enough experience so that he can face journalists, and he does it on a regular basis. So it's not a big deal for him. He knows how to answer or reply to that questions, anything difficult, right? So বাকি যারা আছে they are not competent, they cannot do that. So this is the problem. এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টেলেকচুয়াল এবং সেকেন্ড ইনিংসে সরকারকে আমি একটা জিনিস বলবো, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলছি, আবারও বলছি, আমার লাইভে গতকালকে আমি বলেছিলাম, ইলন মাস্কের ডেলিভারি যেটা মানে রিপ্লাই, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি টিকটকে, ভিডিও বানিয়েছি আমি ফেসবুকে, আজকে লাইভ করার কথা ছিল, আমি করতে পারি নাই লেডিস এন্ড জেন্টলম্যান। কেন করতে পারি নাই? আমি গাড়িতে বসে এখন করতেছি, আমি এটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যদিও আমি মনে করি আলাদাভাবে আমি শেয়ার করা উচিত। বাই দ্য ওয়ে, এদেশে যারা আসছেন আমেরিকাতে, আমি আপনাদেরকে বলি, যারা স্টুডেন্ট আসছেন বা কেউ আসছেন, এটা কি বলা উচিত এখন না উপরে? একটা বিপজ্জনক অবস্থানে একজনকে দেখতে গেছিলাম, ভালো মানুষ, কিন্তু তাকে পাগল বানিয়ে রাখা হয়েছে হসপিটালে আমেরিকাতে। মানে মনে হচ্ছে যে সে পাগল, সে মেন্টালি মানে মানে বিপজ্জনক। সুতরাং তাকে এক ধরনের সলিটারি কনফাইনমেন্ট বা মানে লক করে রাখা হয়েছে। তাকে দেখতে গেছিলাম তার ভুলের কারণে। কি ভুলের কারণে? শুধু একটু উদাহরণ দিয়ে রাখি। সে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমেরিকাতে পড়ালেখা করে কম্পিউটার সায়েন্সে। তো তার পড়ার চাপ, তো কলেজে ওয়েলবিং সেন্টার অফ স্টুডেন্টস এর নামে একটা মানে স্টুডেন্টদের ভালো মন্দ দেখাশোনার একটা ডিপার্টমেন্ট আছে। আপনি পরামর্শ, কনসালটেন্সি, আইডিয়া নিতে পারবেন এখানে। সো সেখানে গেছিল যে আমার খুব স্ট্রেস লাগে, আমার ম্যাথমেটিক্স এগুলা, যেটা আমি বাংলাদেশ থেকে আসছি কিন্তু স্টুডেন্ট ভালো, সে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আসছে, তো খুব প্রেশারের ভিতরে আছে, যে একটু সাহায্যের জন্য সে গেছিল, যে একটু কনসালটেন্সি। তো ওই জায়গাতে তাকে জিজ্ঞেস করেছে থেরাপিস্ট যিনি ওইখানে, যে আচ্ছা, তো তুমি তো স্ট্রেস আউট করো, যখন তোমার খুব স্ট্রেস হয়, মানে ভেরি তুমি অ্যাংশাস হও, মানে কি করবে ভেবে পাও না, তখন তুমি কি করো? বলছে যে আমি এখানে গ্রেট ফলস আছে, মানে ওয়াটারফল, এখানে যাই। এখানে বিখ্যাত একটা প্যাটারসন একটা এরিয়াতে একটা জিনিস আছে, এটা বলে নিউ জার্সির গ্রেট ফলস, হিস্টোরিক্যাল গ্রেট ফলস। সেখানে মানুষ এই যে আত্মহত্যা করে, এখানে এটা মারাত্মক, এখানে পড়লে আপনি বাঁচবেন না, বাট দেখতে আপনার সুন্দর লাগে। তো মানুষ এখানে ঘুরতে যায়, কিন্তু আপনি যদি পড়েন, রেলিং দেওয়া আছে, যদি পড়েন আপনার বাঁচবেন না। তো এখানে আত্মহত্যার জন্য বিখ্যাত জায়গা। ওই যে যারা লোনলি ফিল করে, মাঝে মাঝে এখানে এসে লাফ দেয়, মারা যায়, প্রায় সময় এই ঘটনাটা ঘটে। আমাদের বন্ধু একজন তার সামনে ঘটেছে এই ঘটনা। তো বলছে আমি গ্রেট ফলসে যাই, আর গিয়ে আমি রেলিং ধরে পানির দিকে তাকিয়ে থাকি, নিচের দিকে। তো বলছে ডু ইউ ফিল এনিথিং এলস, লাইক I mean, যখন দেখো ডু ইউ ফিল এনি থ্রিলিং, I mean, or emotionally anything? বলছে যে হ্যাঁ, আমি যখন এটা দেখি তখন আমার মনে হয় যে নিচে কি আছে। এই যে নিচে কি আছে বলছে, তখন তারা ধরেছে যে তার আত্মহত্যার মানে বা সুইসাইডাল, মানে তার কি আছে, তার এই থট আছে তার ভিতরে। দেখেন, কলেজ থেকে অ্যাম্বুলেন্স দিয়ে, থেরাপিস্ট, পুলিশ দিয়ে নিয়ে গেছে মানে মেন্টাল হসপিটালে, নিয়ে লক করে রুমের ভিতরে তাকে রেখে দিয়েছে। 7 দিনের জন্য অ্যাসেসমেন্ট হবে, ট্রিটমেন্ট হবে। কিন্তু ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডেন্ট, সে কিন্তু মানে ভালো স্টুডেন্ট। আমার সাথে দেখা হয়েছে কয়েকবার, বুঝছেন, সেখানে আসছে, আমি বিস্তারিত তার সম্বন্ধে বলবো না। তো তার আঙ্কেল আমার বন্ধু মানুষ, গেলাম, এখন দেখা যায় যে তাকে আটকে রেখেছে। এখন সে তো আরো যারা আছে, মেন্টালি মানে সাইকিয়াট্রিস্ট মানে অ্যাসেসমেন্ট সেন্টার, এটা এখানে আপনি বেরোতে পারবেন, এক ধরনের জেল এটা। সে তো পাগল হয়ে গেছে, আরে আমার কোথায় নিয়ে আসলো, আমি তো ভালো মানুষ, আমাকে কেন নিয়ে আসলো এখানে? যখন আমি ফোন দিলাম, এরপরে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, যেহেতু আমি এই লাইনেই কাজ করি, তারা যেখানে বলছে যে এটা একটা হিপ হপ বলতে একটা একটা সিক্রেট, আমরা প্রাইভেসি মানে কি আছে, ট্রিটি আছে, they cannot disclose his stuff to anyone else, but I got permission from that. So জিজ্ঞেস করলাম তাকে, জিজ্ঞেস করার পরে তারা যেটা বলছে যে সে এই থেরাপিস্টের কাছে এই শব্দটা বলছে। তো কোন সময় এদেশে বলবেন না যে আমার ইচ্ছা করে মানে আত্মহত্যা করতে, মনে হয় যে আত্মহত্যা করে ফেলি, বলেও বলবেন না এই কথাগুলো। এরপরে কি আপনার খারাপ লাগে, রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি মনে হয় খালি রাস্তা দিয়ে হাঁটি, এটা বলা যাবে না। মানে বলা যাবে না আপনি খালি শব্দ শুনেন, বাইরে থেকে শব্দ আসে, মানে এটা মেন্টাল ডিসঅর্ডারের একটা মানে লক্ষণ। এগুলা কোনোদিন বলবেন না। সে ভালো, তারে দেখেন তার মা বাবা কান্নাকাটি করতে করতে বাংলাদেশ থেকে একটু আগে কথা হয়েছে আবার তাদের সাথে, অবস্থা ভয়াবহ। সো এটা কখনো করবেন না যারা আত্মীয় স্বজন আছে। আমি এটাকে অ্যাড্রেস করবো অন্যভাবে। আবার কোনোদিন বলবেন না যে আমার আত্মহত্যা করতে চেষ্টা করে আমার মনে হয় আমি গাড়ি তলে পড়ে যাই, আমি পানিতে জাপ দেই, এগুলা বলবেন না কখনো, ভুলেও বলবেন না এই কথাগুলা। মনে হয় আমার ওয়াইফকে আমি মেরে ফেলি, আমার হাজবেন্ডকে আমি হত্যা করে ফেলি, এটা কখনো বলবেন না। বলবেন ইচ্ছাকৃতভাবে, ফ্রাঙ্কলিও বলে, সে তো ফ্রেন্ডলি বলছে, সে বুঝে নাই যেহেতু সে বাংলাদেশ থেকে আসছে, সে তো আমেরিকান না। মানে যদি বুঝতো তাহলে এটা বলতো না। পড়ছে বিপদে ভাই, কলেজ থেকে নিয়ে গেছে তারে পুলিশ দিয়ে, 3 গাড়ি পুলিশ, মনে হচ্ছে আন্তর্জাতিক মানের কোন ক্রিমিনাল বা সন্ত্রাসী, পুলিশ দিয়ে তারে নিয়ে লকআপে করছে। একটু আগে তার সাথে দেখা করে আসলাম, এটা আমাদের দায়িত্ব, দেখা করে তাকে সান্ত্বনা দিয়ে আসলাম যে কোনোভাবে আমি চেষ্টা করেছিলাম যে আমার যে ডক্টরস আছে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টের, যদি তাদের জিম্মায় দেওয়া সম্ভব হতো তাহলে আমি তাদের মাধ্যমে তাকে বের করে নিয়ে আসতে পারতাম। বাট ওইটা সে কোনোভাবে পারবে না। সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বেশি কথা বললে বা প্রেশার দিলে তারা তার ছাত্রত্ব বাতিল করে অন দ্য স্পট তাকে ডিপোর্ট করে দিবে এই দেশ থেকে। মানে এটা নিয়ে এটা মারাত্মক মানে। সো
সান্ত্বনা দিলাম, দিয়ে বললাম যে কিছুই হবে না, তুমি ভালো আছো, তাকো। এখন সে একটু স্বাভাবিক। প্রথম দিন মারাত্মক পাগলের মতো হয়ে গেছিল, যে মানে কোথায় নিয়ে আসছে, বাকি যারা এরা সব মেন্টালি ডিসঅর্ডার, এখানে তাকে এখানেই রাখছে। সো এটাই আর কি বাস্তবতা। সো আমি এতটুকু বললাম, আমি ওই আপনার যারা আছেন আত্মীয় স্বজন, এই কাজগুলা বুলিও করতে বলবেন, মানে বলবেন না, বলবেন এরা যেন বুলিও না করে। আর যদি কোনো ডক্টরের কাছে, পুলিশ অফিসারের কাছে, সোশ্যাল ওয়ার্কারের কাছে এগুলা কোনোভাবে ফ্রাঙ্কলি আননেসেসারি আপনি বলে ফেলেন, you are in trouble. Why you are in trouble? সে একটাকে ইগনোর করতে পারবে না। Being a therapist or police officer to determine that whether this guy is normal or not. কোনদিন যদি সে আত্মহত্যা করেই ফেলে, তাহলে যে থেরাপিস্টের কাছে সেটা বলেছিল তার চাকরি যাবে, সে জেলে যাবে, যে তুমি প্রিভেনশন মানে সুইসাইডাল প্রিভেনশনে কোনো মেজার নেও নাই, তুমি তোমার যা দায়িত্ব ছিল, অর্থাৎ তুমি নেগলিজেন্সি করে ইনভলান্টারি ম্যানস্লটার হয়ে তুমি হয়তো জেলে যেতে পারো। তো এই জন্য এটা তারা সারে না। এই ভুলটা বলবেন কেউ যেন এই ভুলটা কখনোই আপনার না করে। তাকে সান্ত্বনা দিয়ে আসলাম, বললাম যে তুমি ভালো থাকো, এখানে ভালো বইটুই পড়ো, এই যে তারা বইটুই দিয়ে আসছে তার আঙ্কেল, এটাই হলো আমার বাস্তবতা। সো এটা বলে রাখবেন সবাইকে। সো বাই দ্য ওয়ে, আমি মনে করি যে এটাকে আরো ভালোভাবে একটা হেডলাইন দিয়ে এটাকে অ্যাড্রেস করা দরকার। আর ইউ ওকে ব্রাদার? না, আই এম ফাইন, থ্যাংক ইউ। সো এইটাই সবচেয়ে বিষয়। এখন আমি তারপর চিন্তা করলাম যেখানে চার্জিং স্টেশন আছে একটু চার্জ করে যাই, এই যে এখানে চার্জিং করতেছি আপনার মানে টেসলা চার্জিং এ। সো এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আইডিয়াটা ওনার মাথা থেকে আসছে, ইট ইজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এবং এটা প্রমাণ করেছেন উনি, যে কথা পড়ে আসছে, একজনে ফোন দিয়েছিল, যে এটা প্রমাণ হয়েছে যে উনি এমনিতেই নোবেল প্রাইজ আপনার এই কি বলে উনি এই পায় নাই, এবং এটা একটা লেজিটিমেট। একটা যে মনে রাখবেন, আমাদের সংস্কারগুলো আমাদেরকে করতে হবে যেন ভবিষ্যতের বাংলাদেশ আইনের শাসনের, উই হ্যাভ সিরিয়াস পার্সপেক্টিভ। এবার আমি বারবার এই কথাটাই বলি, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, উই হ্যাভ এ সিরিয়াস পার্সপেক্টিভ। বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, গতকালকে লাইভ করার পরে আপনারা জানেন যে ইলন মাস্ক রিপ্লাই দিয়েছেন যে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু কাম টু বাংলাদেশ এন্ড টু ওয়ার্ক উইথ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। এটা ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি এক ধরনের ভাইরাল ইস্যু। গতকাল থেকে আমি ভিডিও বানিয়েছি, ওই জায়গাতে আমি ভিডিওটা দেই নাই, তবে আমি লাইভ করবো আগামীকালকে বিষয়টা নিয়ে। অর্থাৎ ভারতীয় প্রপাগান্ডা এবং ভারতীয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কিছুটা হলে বাধাগ্রস্ত হচ্ছে। ভারত এটাকে, ভারতীয় মিডিয়া যেগুলা, তারা বলছেন এটা যুক্তরাষ্ট্রের সরকারকে খুশি করা বা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের একটা মাধ্যম, এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, গভর্নমেন্টকে আমি বলবো, আমার চ্যানেল থেকে বলবো, আপনারা বলবেন, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো একটা ছেলে, আপনার ট্রাম্প জুনিয়র অথবা ডন জুনিয়র, যে কোনো একজনকে যেন তারা আমন্ত্রণ জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, আসুক, সম্পর্ক উন্নয়ন হোক, দেখুক। মনে যদি ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি, বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না ইনশাল্লাহ। সাউন্ড প্রবলেম। সো এটাই ছিল আজকের আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই যারা আছেন। আর কথা হলো যে রাজনৈতিক দলগুলা কারা কি করতেছেন এই মুহূর্তে, আমাদের আগামীতে মানে সময় আসতেছে, ভোটের সময়, আমাদেরকে এটার জবাব দিতে হবে ভোটের মাধ্যমে, যে আপনি আমার উন্নয়নে, আমার দেশের পরিবর্তনে বাধা সৃষ্টি করেছেন না আপনি হেল্পার হয়েছিলেন। এটা নির্ধারণ করবে আগামীতে আমরা যখন ভোট দেব। এমডি ফয়সাল, উইদাউট ডক্টর মোহাম্মদ ইউনূস neither BNP nor Jamaat will be able to maintain power for 6 months. আয়নাগরের শেষ পূর্ব দিকে। It is true that Dr. Mohammed Yunus got to be, I mean, honored by any government, either Jamaat or BNP, if they they take power, because উনার একটা হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস সরকার ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন, এই 100 দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন। ইউনূস বলেন, আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ
তলানিতে আসার কথা। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসের রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা $200 কোটি বৈদেশিক ঋণ শোধ করেছি। জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকেয়া পরিমাণ $47.8 কোটি থেকে কমিয়ে $16 কোটি আনতে পেরেছি। এদিন ইউনূস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদকে স্মরণ করেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছিলেন, ছাত্র জনতা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোতাম টিপে দিয়েছে, ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে। ইউনূস এই মন্তব্যে হইচই পড়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধাদের অনেকে তার এই মন্তব্যের নিন্দা করে বলেছিল, মুক্তিযুদ্ধের অতীত মুছে ফেলাই ইউনূসের লক্ষ্য। কিন্তু 30 লক্ষ মানুষের প্রাণদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোছা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই যে 30 লাখ বলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো 30 লাখ বাংলাদেশে জীবন দেয়নি, সবল ফাউল কথা। 71 সালে মুজিবুর মিথ্যা বলেছিল। কেউ কেউ আবার 1970-71 ইউনূস কোথায় ছিলেন, মুক্তিযুদ্ধে তার অবদান কী, এইসব প্রশ্ন তুলেছিলেন। এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি চারণে বক্তৃতা শুরু করেন ইউনূস। তবে একই বন্ধনের মধ্যে তিনি গণ অভ্যুত্থানে নিহতদেরও রাখেন। আহতদের অর্থ সাহায্য দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা এদিনও ফলাও করে বলেন তিনি। ইউনূস এদিন দাবি করেন, নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সেই ট্রেন আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনের কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না। নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য, যাতে বাংলাদেশের চিরটাকাল সেই পদ্ধতিতে অনুসরণ করা হয়। এর জন্য একটু সময় লাগবে। ইউনূস বলেন, আত্মার এই ম্যান্ডেট দিয়েছেন। তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কমিশনগুলি সরকারের কাছে প্রস্তাব পরামর্শ দিয়ে দেওয়ার পরে সংবিধান সংস্কারে গতি আগাবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা সবাই জানেন, গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অনন্য সুযোগ। হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন। ইউনূস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর। সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন। সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে সংস্কার করতে পারেন, যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল। বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন। তবে ইউনূসকে দ্রুত কাজ করতে হবে, কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয়। বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনূস কিভাবে কি করতে পারে, সবাই কমেন্ট করে জানান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। শরীফুদ্দীন জুয়েল এমনটা মন্তব্য করছেন। তিনি যুবদলের সভায় উপস্থিত নেতারা এনারা। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলছেন, পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।
জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর, তাই সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার 5 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, 1.5 যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে। এর জন্য জীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী। এবারের গণ অভ্যুত্থানেও আমাদের 4.5 শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের দল, জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ দল। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল। শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এদেশে মুনাফিকদের আর স্থান হবে না, এমনটাই তিনি বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপিকে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। এ কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা